দর্শক, আমি আখতারুজ্জামান। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় আজ 16ই ডিসেম্বর বাঙালি জাতির বিজয় দিবস। এর ওপরে কিছু আলোচনা করব। দর্শক, 1947 সালে ভারত ভাগ হয়ে একটি মুসলিম রাষ্ট্রের জন্ম হয়, অর্থাৎ পাকিস্তানের জন্ম হয়। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের জন্ম হয়। পাকিস্তানের দুটি অংশ ছিল, একটি পশ্চিম পাকিস্তান, একটি পূর্ব পাকিস্তান। প্রায় 1200 মাইল দূরত্বে এই দুটি দেশের অবস্থান, দুটি পাকিস্তান। 1947 সালে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জন্মদাতা বা জাতির পিতা। জিন্না সাহেব সম্পর্কে সংক্ষেপে দুটি কথা বলবো। তিনি একসময় ভারতের কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ বা মুসলমানদের প্রতি যে অবহেলা ছিল, সে কারণেই জিন্না সাহেব চিন্তা করেছিলেন পৃথক একটি রাষ্ট্রের প্রয়োজন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তখন আলাদা মুসলিম রাষ্ট্রের জন্যে জিন্না সাহেব সহ আরও অনেক মুসলিম নেতারাই চেষ্টা করেন, যার ফলশ্রুতিতে আমরা 14ই আগস্ট 1947 সালে পাকিস্তান পাই। বাঙালি জাতির অত্যন্ত দুর্ভাগ্য, আমরা সবসময় অবহেলিত ছিলাম, হয়তো এখনও আছি। পশ্চিমা সরকার পূর্ব পাকিস্তানের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন না। উন্নয়ন হয়নি, বেশিরভাগ পশ্চিম পাকিস্তানেই হয়েছিল, কারণ পাকিস্তানের রাজধানী তখন করাচিতে ছিল, পরে ইসলামাবাদে হয়। বাঙালিদের অনেক আন্দোলন হয়েছে, সেসব ইতিহাস অনেক বড়, বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব দুই পাকিস্তান মিলিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান সাহেব। শেখ মুজিবুর রহমান সাহেবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হলে বা সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করলে আজকে হয়তো বাংলাদেশের জন্ম হতো না। যা হোক, ইয়াহিয়া সাহেব একটি ভালো কাজ করেছেন, তার কর্মকাণ্ডেই আমরা বাংলাদেশ পৃথক হতে পেরেছি। শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর না করে ইয়াহিয়া সাহেব 25শে মার্চ 1971 সালে বাঙালি জাতির উপর সশস্ত্র হামলা করেন। পাকিস্তান আর্মি বাঙালিদের ওপর, নিরীহ বাঙালিদের ওপর অত্যাচার করেন। এরপরই স্বাধীনতার আন্দোলন শুরু হয়ে যায়। মুক্তিবাহিনী, মুজিব সরকার, পর্যায়ক্রমে এগুলো গঠিত হয়। 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয় হয়। আমাদের পার্শ্ববর্তী বড় রাষ্ট্র ভারত মুক্তিযুদ্ধকে সহায়তা করেছেন, বহু বাঙালি জাতিকে ভারতে আশ্রয় দিয়েছেন। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত মানুষ আর্মির ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, পার্শ্ববর্তী দেশ ভারতেই তারা আশ্রয় নিয়েছিলেন। এ সকল ইতিহাস লিপিবদ্ধ আছে
পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়লে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আমার তাদের কাছে অনুরোধ রইবে, তারা যেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, সঠিক ইতিহাস সম্পর্কে অবগত হন। 1971 সালে ভারতীয় সেনাবাহিনী বা মিত্রবাহিনী তারা বাংলাদেশে প্রবেশ করেন। আজকের সোহরাওয়ার্দী উদ্যান, তখন এটিকে রেসকোর্স ময়দান বলা হতো। এখানে ঘোড়দৌড় হতো এই ময়দানটিতে। শেখ মুজিবুর রহমান সাহেব এই ঘোড়দৌড়টি ক্ষমতায় আসার পর তুলে দেন। কেন, এই রেস খেলে বহু মানুষ নিঃস্ব হয়ে যেত। যা হোক, সেটি অন্য বিষয়। বর্তমানে রেসকোর্স ময়দানটির নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়েছে। এখানেই পাকিস্তানের সেনাবাহিনীর জনাব নিয়াজি সাহেব ও ভারতের আরোরা সাহেব, ভারতের মিত্রবাহিনীর প্রধান আরোরা সাহেবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তান সেনাবাহিনী সেনা সদস্য সহ তারা সারেন্ডার করেন বা নথি স্বীকার করেন, আত্মসমর্পণ করেন। আমরা যেটাই বলি না কেন, পাকিস্তান সরকার আত্মসমর্পণ করেন ৯৮,০০০ সেনাসহ। ইতিহাস থেকে এমনটি জানা যায়। পরবর্তীতে বাংলাদেশের ইতিহাস, স্বাধীন বাংলাদেশ হয়ে গেল। আমরা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি। আজ সেই ১৬ই ডিসেম্বর। সেই কারণেই সেই স্মৃতিচারণ আপনাদের সঙ্গে করছি। বিগত সরকারগুলি ৫৪ বছর বাংলাদেশের শাসনকার্য পরিচালনা করেছেন। প্রতি দলই নানা রকম কর্মকাণ্ড করেছেন। সে প্রসঙ্গে আলোচনার আগে আমরা মুক্তিযুদ্ধের ওপর কিছু অংশবিশেষ দেখব। বিভিন্ন সময় বিভিন্ন মুক্তিযুদ্ধের ওপর সঠিক ইতিহাস লেখা হয়েছে, চলচ্চিত্র হয়েছে। আমরা তার অংশবিশেষ দেখব। বানচাল করা চলবে না, চলবে না। স্বাধীনতা নয়, স্বাধীনতা চাই। অধীনতা নয়, স্বাধীনতা চাই। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত কাল দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েললেস রাইফেল আর মেশিন। আমরা স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসাহ বেদনার কণ্ঠ কতবে শোষণে না পাচ্ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা শুরু করেন। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন। জিয়াউর রহমান সাহেব সেনা শাসক থেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাজনৈতিক দল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরশাদ সাহেব জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। তিনিও সেনাবাহিনী থেকে আসেন, তিনিও একটি রাজনৈতিক দল গঠন করেছেন
জাতীয় পার্টি। পরবর্তীতে আমরা 53 বছর বাংলাদেশের ইতিহাস সকলেই জানি কম বেশি। গত 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়। আমাদের দুর্ভাগ্য, বৈষম্যের শিকার আমরা আগেও ছিলাম, পাকিস্তান আমলেও ছিলাম, 24 সালেও ছিলাম, ভবিষ্যতেও হয়তো থাকব। এটি বাঙালি জাতির ভাগ্য বলেই মেনে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি চাকরিতে কোটা, বিভিন্ন সুযোগ সুবিধা, মুক্তিযোদ্ধাদের জন্য কিছু সুযোগ সুবিধা অতিরিক্ত দেওয়া হয়েছিল, সেসবের বিরোধ ছাত্ররাই করেন। এদেশের ইতিহাসে ছাত্ররাই মূলত আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকেন, এটি অস্বীকার করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। এবারও ছাত্ররা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেন, আওয়ামী লীগ সরকারের পতন হয়। তবে বৈষম্য বিরোধী আন্দোলন শুধু ছাত্ররা করলে ভুল বলা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন, ছাত্রছাত্রীদের পিতামাতাও ছিলেন, দেশের আপামর জনগণ রাস্তায় নেমেছিলেন, যে কারণেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। শেখ হাসিনা শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন আর্মির সহায়তায় দেশকে নিয়ন্ত্রণে আনার জন্যে, দেশের জনগণকে আন্দোলন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করার, কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেব এই কাজটি করেননি। সেই হিসাবে তিনি একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। অপরদিকে ওয়াকারুজ্জামান সাহেব কিছু ভুলভাল কাজ করেছেন, আওয়ামী লীগের দুষ্ট নেতাকর্মীদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য সহায়তা করেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। যা হোক, আজকের আলোচনার বিষয় 16 ডিসেম্বর বিজয় দিবস, সেটির ওপরেই থাকার চেষ্টা করব। আমি আমার সন্তান তুল্য নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বলবো, আপনারা দেশের জন্য অনেক কিছু করেছেন, আপনারা রক্ত দিয়েছেন, অনেক তরুণ জীবন দিয়েছেন, তার বিনিময়ে আপনারা আওয়ামী লীগ সরকার বা স্বৈরাচারকে সরাতে পেরেছেন। তার জন্যে আপনাদের কাছে দেশ জাতি সবসময় আপনাদেরকে স্মরণ রাখবে। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদের আগেও আন্দোলন হয়েছে, আগেও এদেশের বহু মানুষ শহীদ হয়েছে, কথাটি আপনারা মনে রাখবেন। মুক্তিযুদ্ধকে আপনারা মানেন না, সম্মান করতে চান না, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনারা সম্মান না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে না। 1971 সালের বাংলাদেশ হতো না যদি ইয়াহিয়া খান সাহেব, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট, ভুলটি না করতেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন। শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে দুই পাকিস্তান মিলিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে শেখ মুজিব বিজয়ী হন। ইয়াহিয়া খান সাহেব পাকিস্তান পিপলস পার্টি, ভুট্টো সাহেব, আপনারা জানেন ভুট্টো সাহেব ইয়াহিয়া খান সাহেবের ষড়যন্ত্রের কারণে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হলো না, বা তাকে ক্ষমতা হস্তান্তর করলেন না ইয়াহিয়া খান সাহেব, ভুট্টো সাহেব। তার পরিণতির দিকে যদি আমরা তাকাই, ইতিহাস অনেক বড় হয়ে যাবে। ভুট্টো সাহেবেরও জীবন খুব সুখকর হয়নি। শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাস তো বাঙালি জাতি সবাই জানেন। মুক্তিযুদ্ধে কি হয়েছিল, কত লোক শহীদ হয়েছিল,
কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। বিএনপি জিয়াউর রহমানকে শেখ মুজিবের চাইতে এক হাত উপরে নেয়ার জন্যে স্বাধীনতার ঘোষকের দাবি করেই আসছেন। বর্তমানে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানকেই হয়তো এই দেশের জন্মদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, এটি আমার ব্যক্তিগত মতামত। শেখ মুজিব একবারই জন্মিয়েছেন, একবারই মারা গিয়েছেন। জিয়াউর রহমান সাহেব একবার জন্মগ্রহণ করেছেন, একবার মারা গিয়েছেন। আমি একটি কথা বলবো, শেখ মুজিবের জায়গায়, জিয়াউর রহমান সাহেবের জায়গায় আমি কাউকেই ছোট করে দেখি না। কোনো নেতা সম্পর্কে আমার কোনো খারাপ উক্তি নাই। প্রত্যেক নেতাদেরই রাজনৈতিক দল চালানোর সময় কিছু ভুলভ্রান্তি, স্বজনপ্রীতি, সুযোগ সুবিধে নেওয়া, এগুলি আমরা দেখেছি। এ নিয়ে আমার কোনো বক্তব্য নাই। শেখ হাসিনা আওয়ামী লীগের জন্যে যা করেছেন, ভালো কাজ যা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি একনায়ত্ত করতে যেয়ে যে 3টি নির্বাচন করেছিলেন, 3টি নির্বাচন দেশকে সর্বনাশের দিকেই নিয়ে গেল। যার সংক্ষেপে বলছি, যার ফলে আমরা 24-এর 36 জুলাই বলুন, 5ই আগস্ট বলুন, আওয়ামী লীগের পতন হলো। এত বড় ক্ষমতাশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার এত নেতাকর্মী, তার এই পতন অত্যন্ত দুঃখজনক। আমরা একটি কথা সবসময় ভুলে যাই, কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে। আপনি ভালো কর্ম করলে তার ফল ভালো হবে, মন্দ কর্ম করলে তার ফল মন্দ হবে। পাক বাহিনীর 71 সালের 25শে মার্চ যে নিরীহ বাঙালি জনগণের ওপর হামলা চালান, তার ফুটেজ হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, আমার কাছে নাই। তবে মুক্তিযুদ্ধের ওপর প্রথম চলচ্চিত্র যেটি মাসুদ পারভেজ, সোহেল রানা প্রযোজনা করেন, ওরা 11 জন, তার কিছু অংশবিশেষ নতুন প্রজন্মর ছেলে মেয়েদের জন্য আমি উৎসর্গ করব। এই অংশবিশেষ দেখলে তারা বুঝতে পারবেন 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত নিরীহ বাঙালির উপর কী অত্যাচার হয়েছিল। আমি কোনো আন্দোলনকেই ছোট করে দেখি না। এবারে আপনারা ওরা 11 জন চলচ্চিত্রের কিছু অংশবিশেষ দেখবেন। বিশেষ আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে আশ্রয় নেয়, শরণার্থী বলা হতো, তাদেরকে ভারত আশ্রয় দিয়েছেন। আওয়ামী লীগ সরকার স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করেছেন, এসব ইতিহাসে আপনারা পাবেন। যুদ্ধের শেষ পর্যায়ে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেন এবং ভারতের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে ঢুকে পড়েন। আমরা সেনাবাহিনী বা মিত্রবাহিনী যাই বলি, ইন্দিরা গান্ধী তখন ভারতের সরকার প্রধান ছিলেন, তিনি আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, সেজন্য তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। 1971 সালের 16ই ডিসেম্বর, আজকে যেটিকে আমরা সারোয়ার্দী উদ্যান বলি, এটি তখন রেসকোর্স ময়দান ছিল, এখানে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হতো। সেটিকে স্বাধীনের পর শেখ মুজিবুর রহমান সাহেব তুলে দেন। এই ঘোড়ার পেছনে টাকা লাগিয়ে বহু বাঙালিরা নিঃস্ব হয়ে ঘরে ফিরতেন। এই কারণে এই ঘোড়দৌড় বা রেসকোর্স ময়দানটিকে সারোয়ার্দী উদ্যানে রূপান্তরিত করা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে রেসকোর্স ময়দানেই পাকিস্তানের সেনানায়ক নিয়াজি সাহেব ও ভারতের মিত্রবাহিনীর সেনানায়ক আরোরা সাহেব,
জগজিৎ সিং আরোরা সাহেব ক্ষমতা দুই সরকারের পক্ষে পাক বাহিনীর আত্মসমর্পণের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। পাক বাহিনী সারেন্ডার করেন, আত্মসমর্পণ করেন ভারতীয় মিত্রবাহিনীর প্রধান আরোরার কাছে। এটি ইতিহাসে আছে। যারা আজকে বলেন মুক্তিযুদ্ধ হয়নি, 2000 লোক মারা গেছে, এগুলি মিথ্যাচার করা হয়। অনেকে অনেক সরকারকে খুশি করার সময় সত্য মিথ্যা বলে কিছু সুযোগ সুবিধা নেন। আমি বয়োবৃদ্ধ মানুষ, মৃত্যু আমার দ্বার প্রান্তে, আমি মিথ্যার আশ্রয় নেব না। যেটুকু নিজে সচক্ষে দেখেছি তার উপরেই কথা বললাম। নতুন প্রজন্মকে অনুরোধ করব মুক্তিযুদ্ধকে অস্বীকার না করার জন্যে। মুক্তিযুদ্ধকে স্বীকার করলে নতুন প্রজন্ম বা তাদের আন্দোলন 24 বা 36 জুলাইকে ছোট করা হবে না। অন্যকে সম্মান দিলেই আপনারা সম্মান পাবেন। মুক্তিযুদ্ধ একটি বিরাট যুদ্ধ। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। সেই মুক্তিযুদ্ধকে আমরা অস্বীকার করতে পারি না। আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে আমরা বেঈমান, আমরা মীর জাফরের রক্ত বহন করছি। আমরা শুধু মানুষকেই হেয় করতে শিখেছি, ছোট করতে শিখেছি, অপমান করতে শিখেছি। সত্য কথা যারা বলেছে তাদেরকে পাকিস্তান সরকারও কারাগারে নিক্ষেপ করেছে। বর্তমানে একই অবস্থা। আওয়ামী লীগের আমলে বহু মানুষ কারাবরণ করেছেন, গুম খুন হয়েছেন, আপনারা সবই জানেন। সত্য কথা আমরা কখনোই বলতে পারিনি। সত্য কথা বলতে গেলেই আমাদের ওপর নেমে এসেছে নির্মম আঘাত, পুলিশি নির্যাতন, কারাগার ভোগ ছাড়া আমরা কিছু পাইনি। আজ আমাদের বিজয় দিবস। আজ বিজয় দিবসে আমার চোখে অশ্রু। বিজয় দিবসের ইতিহাস আমরা মুছে ফেলতে চাই। 16ই ডিসেম্বরের জায়গায় 24শে আগস্টকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার কোনো আপত্তি নাই। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, এটিও যেমন সঠিক। 36শে জুলাই আন্দোলন, এটিও সত্য। এটিকে অস্বীকার করার কোনো শক্তি আমার নাই। নতুন প্রজন্মকে বলবো, আপনারা আপনাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাক, আমি আপনাদের পক্ষে আছি। এর অর্থ এই নয় যে আমি 71-এর 16ই ডিসেম্বরের বিপক্ষে আছি। আমার জন্যে 1947 সালের 14ই আগস্ট একটি স্মরণীয় দিন, যেদিন ভারত ভেঙে পাকিস্তান হয়েছিল। আরেকটি স্মরণীয় দিন 16ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আরেকটি দিন আমি স্মরণ করব 5ই আগস্ট সাল বা 36শে জুলাই। বহু ছাত্ররা শহীদ হয়েছেন, বহু ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিলেন, বহু রাজনৈতিক দল এই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। শেষ মুহূর্তে ছাত্রছাত্রীদের পিতামাতা, সাধারণ জনগণ রাস্তায় নেমে আসেন, যার কারণেই স্বৈরাচার সরকার বা আওয়ামী লীগের পতন হয়েছিল। আমরা কোনো আন্দোলনকেই ছোট করে দেখব না, কোনো নেতাকেই ছোট করে দেখব না। আজকে বিজয় দিবসের কোনো আনন্দ উল্লাস দেখলাম না। মনের কোণায় একটি দুঃখ রয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।